সাউন্ডের জন্য একটু হ্যালো সাউন্ডের জন্য একটু হ্যালো পেজে গেছে পেজ থেকে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা উপস্থিত হয়েছি তোমাদের জন্য বিইউপির বুস্টার সাজেশন ক্লাস নিয়ে। বিইউপি বুস্টার সাজেশন ক্লাসে আমরা আজকে আলোচনা করবো হচ্ছে আমাদের বায়োলজি অংশে, ঠিক আছে। সো বায়োলজির একটা বড় চান্স পাওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা আছে তোমাদের বিইউপির তে। সো আজকে আমরা আমাদের সাজেশন যে ক্লাস সেটা সাজিয়েছি হচ্ছে আমাদের জীববিজ্ঞান নিয়ে। সো দেখো আমাদের জীববিজ্ঞানের যে প্যাটার্ন নিয়ে একটা প্যাটার্ন সিস্টেম ইউজ করেই কিন্তু তোমার বিইউপিতে পরীক্ষা প্রশ্ন আসে। বিইউপির প্রশ্নের প্যাটার্নটা কিন্তু হচ্ছে তোমার লোয়েস্ট মানের কখনোই তুমি বলতে পারবে না, খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হয়। বলতে পারো তুমি ডেন্টালের যে টাইপ প্রশ্ন হয়ে থাকে একটু কঠিন টাইপ, স্ট্যান্ডার্ডের মধ্যে একটু কঠিন, সেই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের বিইউপি পরীক্ষায় এসে থাকে। আমরা যদি দেখি আমাদের যে বায়োলজির যে আমরা আজকে বায়োলজি প্রথম পত্রে অর্থাৎ বোটানির যে শর্ট সিলেবাস অন্তর্ভুক্ত চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলো সাজেশন নিয়ে আলোচনা করবো, অর্থাৎ কোন চ্যাপ্টারটা কতটুকু ইম্পর্টেন্ট সেটা আমরা দেখিয়ে দিব। আমাদের যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবা আমাদের যে বায়োলজির যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ প্রথম পত্র অর্থাৎ বোটানির যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কোনটা কতটুকু ইম্পর্টেন্ট। সো শুরুতে যদি ভাইয়া তোমাদের একটু বলে দিই যে আমাদের যে শর্ট সিলেবাস অন্তর্ভুক্ত যে 7টা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারগুলোর মধ্যে কোনটা কতটুকু ইম্পর্টেন্ট। শুরুতে যদি আমরা দেখি, দেখো শুরুতে যদি আমরা যাই, দেখো এটা যে আমাদের যে 7টা যে চ্যাপ্টার আছে, 7টা যে চ্যাপ্টার আছে আমাদের শর্ট সিলেবাস অন্তর্ভুক্ত, আমাদের যে শর্ট সিলেবাস অন্তর্ভুক্ত যে 7টা চ্যাপ্টার আছে এই 7টা চ্যাপ্টারের মধ্যে আমাদের কি গুরুত্বের বিচারে, অর্থাৎ আমরা যদি দেখি গুরুত্বের বিচারে চ্যাপ্টার গুলা দেখি, গুরুত্বের বিচারে আমাদের যে 7টা চ্যাপ্টার আছে এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা হচ্ছে আমাদের কি উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টার। উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টার, এই উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টার থেকে কিন্তু প্রতি বছরেই 2টা 3টা পর্যন্ত প্রশ্ন আসে। তো উদ্ভিদ শারীরতত্ত্বের যে টপিকটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কি সালোক সংশ্লেষণ, এরপর হচ্ছে তোমার কি প্রচ্ছেদন। তাহলে দেখো এই আমাদের শর্ট সিলেবাস অন্তর্ভুক্ত বোটানির প্রথম চ্যাপ্টার হিসেবে গুরুত্বের বিচারে উদ্ভিদ শারীরতত্ত্ব কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এই শারীরতত্ত্ব চ্যাপ্টার থেকে তোমার সালোক সংশ্লেষণ যে টপিকটা আছে এই টপিকটা থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে আসে। পাশাপাশি তোমার প্রচ্ছেদন টপিকটা থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেক বেশি প্রশ্ন আসে। সো গুরুত্বের বিচারে তোমার উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারটা কিন্তু খুবই উপরে। এরপর যদি আমরা দেখি দেখো এরপর হচ্ছে তোমার কি কোষ বিভাজন, এই চ্যাপ্টারটাও কিন্তু তোমার গুরুত্বের বিচারে 2 নাম্বার, অর্থাৎ অনেক বেশি প্রশ্ন এই চ্যাপ্টারটা থেকে আসে। এবং যারা যে টিচারগণ যে শিক্ষকগণ তোমার বিইউপির প্রশ্ন করে থাকে ওনাদের ক্ষেত্রে কিন্তু এই যে উদ্ভিদ শারীরতত্ত্ব, কোষ বিভাজন, তারপরে 3 নম্বরের ক্ষেত্রে হচ্ছে তোমার কি জীব প্রযুক্তি, এই চ্যাপ্টারগুলো কিন্তু ওনাদের খুবই পছন্দ, অর্থাৎ এই চ্যাপ্টারগুলোর থেকে কিন্তু গুরুত্বের বিচারে ওনার প্রশ্ন বেশি করে থাকেন। এরপর 4 নম্বর চ্যাপ্টার যদি আমরা দেখি কোষু এর গঠন, এরপর হচ্ছে তোমার টিস্যু ও টিস্যুতন্ত্র, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে, যেমন তোমার বাজক টিস্যু স্থায়ী টিস্যুর যে বৈশিষ্ট্যগুলো আছে, বাজক এবং স্থায়ী টিস্যুর যে বৈশিষ্ট্যগুলো আছে ওই স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যগুলো থেকে কিন্তু তোমার অনেক বেশি প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। এরপর যদি দেখো আমাদের উদ্ভিদ শারীরতত্ত্ব, কোষ বিভাজন, তারপর হচ্ছে কোষ এর গঠন, যে প্রযুক্তি, টিস্যুতন্ত্র। এরপর যদি আমরা দেখি 6 নম্বর চ্যাপ্টার যদি আমরা দেখি তেমন হচ্ছে আমাদের অণুজীব যে চ্যাপ্টারটা আছে ওই অণুজীব চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের অনেক বেশি প্রশ্ন আসে। তাহলে দেখো গুরুত্বের বিচারে শুরুতে দিকে হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব, এরপর হচ্ছে কোষ বিভাজন, জীব প্রযুক্তি, কোষ এর গঠন, টিস্যুতন্ত্র এবং অণুজীব। তাহলে দেখো উদ্ভিদ শারীরতত্ত্ব গেছে, কোষ বিভাজন, আমাদের জীব প্রযুক্তি, কোষ এর গঠন, টিস্যুতন্ত্র, অণুজীব, এই চ্যাপ্টার গুলো থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গুরুত্বের বিচারে আমরা এইভাবে সাজিয়েছি যাতে তুমি বুঝতে পারো যে কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে কিন্তু
আমরা এই তোমাদের যে শর্ট সিলেবাসের যে চ্যাপ্টার গুলো আছে এইভাবে কিন্তু সাজিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে কোন চ্যাপ্টার গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো আমরা যে চ্যাপ্টার গুলো লিখলাম এভাবে যদি জিনিসগুলো তোমরা বুঝতে পারো কোনটা ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্সটা তোমরা এটা প্রুফ আকারে দেখো। আমরা যে তোমাদের জন্য বিইপি যে বুস্টার সাজেশনটা আমরা বানিয়েছি, দেখো আমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো হচ্ছে আমাদের যে স্টুডেন্ট কারেন্ট স্টুডেন্ট যারা আছে তাদের থেকে কালেক্ট করে আমরা অপশন গুলো বসিয়ে তোমাদের জন্য একটা সঠিক এক্সপ্লেনেশন সহ সঠিক উত্তর সহ তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি। দেখো তো শুরুতে যদি আমরা দেখি, মনে করো এই যে শুরুতে যদি আমরা যাই, দেখো এই যে ম্যালেরিয়ার লালা গ্রন্থিতে স্পোরোজয়েড কি অবস্থায় থাকে, তাহলে স্পোরোজয়েড এটার মাধ্যমেই তো এই দশাটাই যখন আমাদের মানব শরীরে প্রবেশ করে তখনই আমরা ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হয়। তাহলে দেখো স্পোরোজয়েড কি অবস্থায় তোমার শরীরে প্রবেশ করে, অর্থাৎ থাকে কোন অবস্থায়, সেটা হচ্ছে তোমার কি সক্রিয় অবস্থায়। তাহলে এই জিনিসটা তোমাকে একেবারে একটা মানে একটা কমন সেন্সের একটা বিষয়, বেসিক একটা প্রশ্ন দিছে। তাহলে দেখো এই জিনিসটা আমরা এখানে খুবই মনে করো তুমি স্পোরোজয়েড কি অবস্থায় থাকে, তাহলে তোমার পরবর্তী পরীক্ষা প্রশ্ন আসতে পারে কি স্পোরোজয়েডটা কি কোন আকৃতির, মাকু আকৃতির। তাহলে স্পোরোজয়েডটা হচ্ছে মাকু আকৃতির, এক নিউক্লিয়াস বিশিষ্ট এবং হ্যাপ্লয়েড প্রকৃতির পরজীবী। তাহলে তোমাকে এই যে তুমি একটা প্রশ্ন পড়লা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ওই প্রশ্নটাকে তোমার অ্যানালাইসিস করতে হবে এবং ওই প্রশ্নটা পরবর্তী পরীক্ষায় কোন সেন্সে কোন কোন টাইপের প্রশ্নটা আসতে পারে সেই জিনিসটা কিন্তু তোমরা এখানে ব্যাখ্যার মধ্যে পেয়ে যাবা। সো আমাদের ওই বিইপি বুস্টার সাজেশনটা কিন্তু ওইভাবে সাজানো হয়েছে যাতে তুমি এই পরীক্ষার যে প্রিভিয়াস এর যে প্রশ্নটা আছে সেটা যাতে তুমি বুঝতে পারো ব্যাখ্যাটা, এবং পরবর্তী পরীক্ষা যাতে এই ব্যাখ্যাটা তোমার জন্য সহায়ক হয় সেই হিসেবে কিন্তু এই ব্যাখ্যাটা তোমার জন্য কি করা হয়েছে, রেডি করা হয়েছে। ওইভাবে কিন্তু এরা সময় দিয়ে এই জিনিসটা রেডি করছে। এরপর দেখো আমরা যদি পরবর্তী যাই, স্থায়ী টিস্যু সম্পর্কে কোনটি মিথ্যা বললে হবে, এই প্রশ্নটা নিয়ে কত স্টুডেন্টের মাথা খারাপ, এই প্রশ্নটা নিয়ে কত স্টুডেন্টের মাথা খারাপ, ভাইয়া এই স্থায়ী টিস্যু সম্পর্কে কোনটি মিথ্যা বললে ভুল হবে। তাহলে মিথ্যা বললে ভুল হবে, অনেক কত মাথা ব্যথা ভাই, এটা পারি নাই। অনেকে আসে বলছে ভাই এই ধরনের প্রশ্ন তো জীবনেও দেখি নাই। ভাই তোমার এখানে একেবারে কিচ্ছু করার দরকার নেই, তোমাকে প্রশ্ন যাই বলো তুমি অপশনটা পড়ো। এরা বিভাজনক কম, এটা কি সম্পর্কে, স্থায়ী টিস্যু সম্পর্কে। এরা বিভাজনক কম, এরা স্থায়ীভাবে কাজ সম্পন্ন করে, এগুলো মেরিস্টেমিক টিস্যু থেকে উৎপন্ন হয়, এরা গঠন ও কার্য অনুযায়ী ভিন্ন। এখন দেখো এই যে তুমি চারটা অপশন পড়লা, চারটা অপশনের মধ্যে তিনটা অপশনই তোমার স্থায়ী টিস্যুর সাথে সামঞ্জস্যপূর্ণ, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য একটা ভিন্ন, সেটা হচ্ছে কি এরা বিভাজনক্ষম। তাহলে তিনটা যদি একই হয়, একটা যদি ভিন্ন হয়, ওই একটা যেটা ভিন্ন সেটা হচ্ছে আমাদের আনসার। তোমার ওই প্রশ্ন নিয়ে মিথ্যা বললে বলবে অত বেশি মাথা কাটানোর দরকার। তোমার যদি অত বেশি প্রেশার না নেওয়া লাগে, তুমি অপশন গুলা ভালো পরে দেখো তিনটা সেম ক্যাটাগরির একটা ভিন্ন যেটা বৈশিষ্ট্য নয়, তাহলে টিস্যু সম্পর্কে কোনটা মিথ্যা বললে হবে। তাহলে দেখো এটা আনসারটা কি, এরা বিভাজনক্ষম। স্থায়ী টিস্যু তো বিভাজনক্ষম নয়, তাহলে আনসারটা কি অপশন এ। এখন তুমি কিভাবে বুঝতে পারো সেই হিসেবে কিন্তু ব্যাখ্যাটা তোমাদের কত সুন্দর করে দেখো। তোমার নিউক্লিয়াসের অবস্থান, বাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর যে স্থায়ী টিস্যু এবং বাজক টিস্যুর যে বৈশিষ্ট্য সেটা কিন্তু বাইরে পার্থক্য আকারে দেখো, পার্থক্য আকারে সুন্দর মতো গুছিয়ে দিয়েছি তোমাদের এই বিইউপি বুস্টার সাজেশন বইটাতে। এরপরে দেখি আমরা যদি দেখি, দেখো এরপর যে আমরা যাই দেখো এই যে আর্কিওপটেরিক্স, ঠিক আছে, এটা তো আমাদের জুলজি অন্তর্ভুক্ত প্রশ্ন, সো আমরা এটা স্কিপ করলাম। এরপর যদি আমরা যাই দেখো এই যে দেখো সালোক সংশ্লেষণ একটা প্রশ্ন, কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়, কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়। এই যে দেখো সালোক সংশ্লেষণ কম হয়, কোন আলোতে সালোক সংশ্লেষণ কি হয়, কম হয়। এখন দেখো আমরা জানি একক আলো হিসেবে তোমার লাল আলোতে সবচেয়ে বেশি কি হয়, সালোক সংশ্লেষণ হয়। দ্বি আলো হিসেবে তোমার লাল ও নীল আলোতে সবচেয়ে বেশি কি হয়, সালোক সংশ্লেষণ। এখন তুমি অপশন গুলো দেখো, লাল আছে, লাল আলোতে অবশ্যই সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয়, এটা প্রথমেই বা। নীল, দ্বি আলো হিসেবে তোমার লাল নীল, তাহলে নীলও গেল, এরপর হচ্ছে কমলা, এরপর হচ্ছে সবুজ। এখন দেখো এই যে সবুজ আলো, আমরা যদি দেখি আমাদের একটা যে আমরা করি বেনি কলা চারটা যে আলো, অর্থাৎ যে আমাদের যে 7 ধরনের দৃশ্যমান আলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি ইফেক্টিভ যে তোমার আলো সেটা হচ্ছে কি বেগুনি, নীল, কমলা, লাল। ঠিক আছে, তুমি দেখো এখানে লাল আছে, নীল আছে, কমলা আছে, সবচেয়ে কম, তাহলে এগুলোতে তো তোমার সালোক সংশ্লেষণের জন্য সবচেয়ে বেশি কার্যকরী বেগুনি, নীল, কমলা, লাল। তাহলে অপশনটা কি, অপশন সি, সেটা হচ্ছে সবুজ। তাহলে আমাদের কোন আলোতে সবচেয়ে তোমার সালোক সংশ্লেষণ সবচেয়ে কম হয়, সেটা হচ্ছে কি অপশন সি, সবুজ। ঠিক আছে, এভাবে কিন্তু তুমি তোমার বেসিক জিনিসগুলো কাজে লাগিয়ে, তাহলে দেখো প্রশ্নটা কেমনে স্ট্যান্ডার্ড হয়। তুমি অন্যান্য জায়গায় প্রশ্ন দেখবা কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়, ঠিক আছে, কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়, অথবা দ্বি আলো হিসেবে তোমার কোন কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়। কিন্তু এ দেখো বিইউপিতে প্রশ্নটা দেখো কোন আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে কম হয়। তাহলে বিইউপি প্রশ্নটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড হয় এবং বলতে পারো তুমি ডেন্টাল স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন ক্রাইটেরিয়া একটা এরা কি করে
টিচারগণ মেনটেন করে প্রশ্ন করার ক্ষেত্রে। সো এরপর যদি আমরা যাই দেখো, এরপর হচ্ছে আমাদের যে কুশঝিলির বৈশিষ্ট্য সম্পর্কে কোনটি সঠিক, কুশঝিলির বৈশিষ্ট্য সম্পর্কে কোনটি সঠিক। দেখো এই যে বিইউপির প্রশ্ন করার ক্ষেত্রে নিচে কোনটি মিথ্যা বললে ভুল হবে, নিচে কোনটি সঠিক, নিচে কোনটি সঠিক নয়, এই জিনিসগুলো কিন্তু খুব বেশি এসে থাকে। সেজন্য তোমাকে এই জিনিসগুলো আনসার করার ক্ষেত্রে তোমাকে বেশি বেশি কি পড়া লাগবে, তোমাকে সবচেয়ে বেশি যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমার কি বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য এবং কাজ, বৈশিষ্ট্য এবং কাজ। মনে করো তুমি নগ্নবীজ আবৃত্তি উদ্ভিদ চ্যাপ্টারটা পড়লা, নগ্নবীজ আবৃত্তি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তুমি ভালোভাবে পড়বা, কাজ পড়লা, তুমি সাইটোপ্লাজমিক অঙ্গাণু আছে, মাইটোকন্ড্রিয়ার কাজ, প্লাস্টিডের কাজ, গোলগি বডির কাজ, এই যে কাজ এবং বৈশিষ্ট্যগুলো যখন তুমি ভালোভাবে পড়বা তখন কিন্তু তুমি এই ধরনের প্রশ্নগুলোর আনসার করার ক্ষেত্রে এগিয়ে থাকবা। নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক নয়, এই ধরনের প্রশ্নগুলো আনসার করার ক্ষেত্রে তুমি তখনই এগিয়ে থাকবা যখন তুমি বৈশিষ্ট্য এবং কাজগুলো সম্পর্কে ভালোভাবে জানবা। এই দেখো কুশঝিলির বৈশিষ্ট্য সম্পর্কে চারটা অপশন তারা রেডি করেছেন। দেখো অপশনে এটি কঠিন ও অপরিবেশ্য, এটি নির্বাচনীভাবে পরিবেশ্য, এটি কেবল প্রোটিন দিয়ে গঠিত, এটি স্থির ও অচল। এই যে কোনটি সঠিক, কুশঝিলির বৈশিষ্ট্যের ক্ষেত্রে এই যে কোনটা সঠিক, তাহলে আনসার কি দেখো, আনসার হচ্ছে এটি নির্বাচনীভাবে পরিবেশ্য, পরিবেশ্য। তাহলে দেখো অপশনগুলো কিন্তু তোমার কাছে মানে খুবই নতুন মনে হইতে পারে। তার কুশঝিলিটা কি কঠিন ও অপরিবেশ, অপরিবেশ না, কুশঝিলি হচ্ছে আমাদের বৈষম্য বাধ্য পর্দা, তাহলে এটা অপরিবেশ না, এটা তো একেবারে অবেদ্য না, তাহলে এটা অবেদ্য। তাহলে দেখো এই অপরিবেশটাকে তুমি কার সাথে তুলনা করবা, অবেদ্যর সাথে তুলনা করো। এটা আমরা অবেদ্য, বৈষম্যবাদ্য এই শব্দগুলোর সাথে পরিচিত বায়োলজিতে, উনি কি দেখো অপরিবেশটাকে তুমি অবেদ্যের সাথে তুলনা করো। এরপর হচ্ছে কি এটি নির্বাচনীভাবে পরিবেশ, নির্বাচনীভাবে পরিবেশ মানে কি বৈষম্যবাদ্য, বৈষম্যবাদ্য মানে কি এটা খুব বেশি ফ্রিও না, খুব বেশি ক্লোজও না, এটা বৈষম্যবাদ্য, তাহলে কি নির্বাচনীভাবে একটা হিসাব মাফিক সে পরিবেশ। ঠিক আছে, সেই দেখো তোমার ওই যে যে টপিক গুলা, যে ওয়ার্ড গুলো আছে ওই ওয়ার্ড গুলাকে একটু তারা বাংলায় নিয়ে আসছে। আবার এটি দেখো এটি কেবল প্রোটিন দিয়ে গঠিত না, কুশঝিলি তো কেবল প্রোটিন দিয়ে গঠিত না, এটি স্থির ও অচল, তাহলে এটি স্থির না। তাহলে দেখো কোনটা সঠিক, তাহলে আমার এখানে প্যাচ লাগার কথা ছিল এই দুইটার মধ্যে। তাহলে আমি যদি জানি অবেদ্য কি, অবেদ্যটাকে বাংলায় বলে অপরিবেশ্য, এটা তো তোমার অবেদ্য না, এটা হচ্ছে বৈষম্যবাদ্য, সেজন্য এটা হবে নির্বাচনীভাবে পরিবেশ। তাহলে দেখো প্রশ্নগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই ক্রাইটেরিয়া, চিন্তাশীল ক্রাইটেরিয়া মেনটেন করে এগুলো প্রশ্নগুলো করা যায়। সো তোমরা যাতে বুঝতে পারো সেজন্য কিন্তু ভাইরা খুবই জিনিসগুলা তোমরা বুঝতে পারার মতো ব্যাখ্যাগুলো রেডি করে তোমাদের জন্য সাজিয়েছি। এরপরে দেখো আমরা যদি দেখি কোন নগ্নবীজ উদ্ভিদ আবৃতবীজীর নিকটতম। এখন দেখো নগ্নবীজ উদ্ভিদের কিন্তু 4টা বিভাগ আছে, তোমার সাইকাডোফাইটা, কনিফারোফাইটা, নিটোফাইটা, জিঙ্গোফাইটা। এর মধ্যে একটা বিভাগ হচ্ছে তোমার কি আবৃতবীজ উদ্ভিদের সাথে নিকটতম, সেটা হচ্ছে কি নিটোফাইটা। নিটোফাইটা হচ্ছে তোমার কি আবৃতবীজ উদ্ভিদের খুবই নিকটতম, সেজন্য এই নিটোফাইটাকে বলা হয় আবৃতবীজ উদ্ভিদের পূর্বপুরুষ, আবৃতবীজ উদ্ভিদের পূর্বপুরুষ, আবৃতবীজ উদ্ভিদের পূর্বপুরুষ, আবৃতবীজ উদ্ভিদের পূর্বপুরুষ। তাহলে আবৃত উদ্ভিদের পূর্বপুরুষ কাকে বলা হয়, তোমার এই যে নগ্নবীজির যে বিভাগ, সেই বিভাগটা হচ্ছে কি নিটোফাইটা, এই নিটোফাইটাকে বলা হয় আবৃতবীজ উদ্ভিদের পূর্বপুরুষ, কারণ এটা আবৃতবীজ উদ্ভিদের নিকটতম একটা বিভাগ। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে তোমার ব্যাখ্যা দিয়ে আমরা গুছিয়ে রাখছি যাতে তুমি জিনিসগুলো বুঝতে পারো। এরপর যদি আমরা যাই দেখো, এটা তো আমরা আলোচনা করেছি। এরপরে দেখো হচ্ছে তোমাদের এই যে কোষের পিএইচ নিয়ন্ত্রণ করে কোনটি, তাহলে কোষের পিএইচ নিয়ন্ত্রণ হচ্ছে তোমার কি সাইটোপ্লাজম। এটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন ছিল, কোষের পিএইচ নিয়ন্ত্রণ করে কে, সাইটোপ্লাজম। কোষের পিএইচ নিয়ন্ত্রণ করে কি সাইটোপ্লাজম। তাহলে কি এই যে সাইটোপ্লাজম থেকে প্রশ্ন আসছে, তুমি সাইটোপ্লাজমের কাজটা সম্পর্কে ভালোভাবে পড়ে রাখবা, যাতে এখান থেকে অন্য একটা বৈশিষ্ট্যকে অন্য একটা কাজ দিয়ে যখন তোমাকে প্রশ্নটা করবো যাতে তুমি পারো, সেইভাবে কিন্তু তোমাদের কাজটা এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। তো এরপর যদি আমরা যাই দেখো, এই যে দেখো হ্যাচ ও স্ল্যাক চক্র সম্পর্কে কোনটি সত্য, হ্যাচ ও ক্ল্যাশ চক্র সম্পর্কে কোনটি সত্য। আমরা শুরুতেই বলেছি উদ্ভিদ সাহিত্য থেকে অনেক বেশি প্রশ্ন আসে, 2টা থেকে 3টা পর্যন্ত প্রশ্ন আসে। তো উদ্ভিদ সাহিত্যতে তোমার সালোক সংশ্লেষণের যে C3 এবং C4 চক্র, অর্থাৎ হ্যাচ ও স্ল্যাক চক্র যেটা আছে, এগুলো থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে। এই দেখো হ্যাচ ও স্ল্যাক চক্র, হ্যাচ ও স্ল্যাক চক্র মানে কি C4 চক্র, এখন C4 চক্রে কোনটা সত্য, C4 চক্র সময় কোনটা সত্য। এখন দেখো যে এটা ব্যাঙের জীবন চক্র, ব্যাকটেরিয়ার পুনর্জন্ম প্রক্রিয়া, মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপাদন, এগুলো কোন সাথে কিন্তু সে কি নয়, জড়িত নয়। অপশনগুলো যখন পড়বা তোমাদের কাছে অপশনগুলো অপরিচিত মনে হয়, বিবিতে যেহেতু স্ট্যান্ডার্ড খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, তোমাদের অপশনগুলো কি হয়, অপরিচিত মনে হয়। তো তোমরা ভালোভাবে মাথা ঠান্ডা রেখে অপশনগুলো পড়ে জিনিসগুলো বোঝার চেষ্টা করবা, কোনটা আমার প্রশ্নের সাথে রিলেটেড সেটা তোমরা বোঝার চেষ্টা করবা। তাহলে দেখো এই যে ক্যালসিয়াম যুগের রূপান্তর প্রক্রিয়া, ক্যালসিয়াম যুগের রূপান্তর প্রক্রিয়া, তাহলে এটাই কিন্তু হচ্ছে আমার এখানে আনসার। মনে করো এই যে C4 চক্র তোমার অক্সালো অ্যাসিডিক অ্যাসিড না,
অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কি থাকে, তোমার এই যে ক্যালসিয়াম যৌগটা থাকে, সেজন্য এটা ক্যালসিয়াম যৌগের রূপান্তর প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট। বাকিগুলো অপশনগুলো হচ্ছে আমার প্রশ্নের সাথে কি নয়, সংশ্লিষ্ট নয়। সো তোমরা এই ধরনের হয় তোমরা এই ক্রাইটেরিয়া। এরপর যদি বাজাই দেখো, এটা হচ্ছে এই যে মায়োসিসে কোনটি দ্বারা ক্রোমাটিড কাটা হয়, তাহলে দেখো এটা কিন্তু এটা ক্রোমাটিড কাটা জিনিসটা কি আমাদের ক্রোমোসোম ক্রোমাটিড কাটা হয় প্যাকাটিনে যখন সে কায়াজমা ঘটে, সে একই স্থানে কি হয়, কি কিয়াসমা, কিয়াসমা অথবা কায়াসমা, কিয়াসমা অথবা কায়াসমা। তাহলে এই যে মায়োসিসের কোনটি দ্বারা ক্রোমাটিড কাটা হয়, আনসারটা হচ্ছে কি কায়াসমা। তাহলে দেখো এই যে কায়াসমা জিনিসটা কিভাবে হয়, তোমার এক্স আকৃতির একটা কি সৃষ্টি করে, পজিশনের সৃষ্টি করে, যখন একসাথে জোড়া লাগে, যখন ঠিক আছে, তখন এই জন্য তোমার একটা এক্স আকৃতির অথবা ক্রস চিহ্নের সৃষ্টি হয়, যেটার মাধ্যমে সে তার ক্রোমাটিড একটা কাটার মতো একটা পজিশনের সৃষ্টি হয়। তাহলে কি ক্রোমাটিড কাটা হয় কোন কোটি দ্বারা, সেটা হচ্ছে কিয়াসমা অথবা কায়াসমা দ্বারা। দেখো খুবই কিন্তু মানে জিনিসগুলো বোঝার জিনিস এবং খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন, এবং তোমার কাছে মনে হবে যে প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলো অন্য জায়গায় তুমি দেখবে না, বিউপিতে এমন স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়। সো তোমার ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু একটু তুমি যখন প্রশ্ন পাবা, প্রশ্নগুলো হচ্ছে খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করো এবং অপশনগুলো ভালোভাবে পড়বা, তাহলে কিন্তু তোমার আনসারটা সঠিক করার ক্ষেত্রে তোমার চান্সটা বেড়ে যাবে। সো এরপর যদি আমরা দেখি, এখন দেখো এরপর দেখো এই যে ফেগোসাইটোসিস কণিকার মধ্যে কোনটি সঠিক, ফেগোসাইটোসিস কণিকার মধ্যে কোনটি সঠিক। এখন দেখো এই যে ফেগোসাইটোসিস, ফেগোসাইটোসিস বললেই মনে রাখবা, ফেগোসাইটোসিস বললেই মনে রাখবা এটা হচ্ছে কঠিন পদার্থ। ফেগোসাইটোসিস বললেই মনে রাখবে এটা কি কঠিন পদার্থ। তরল পদার্থ বললেই মনে রাখবে এটা হচ্ছে তোমার পিনু, একটা শব্দ মনে রাখবা পিনো, পিনোসাইটিক অথবা পিনুজুম। পিনু বললেই সেটা হচ্ছে তোমার তরল, আর ফেগু এই যে ফেগোসাইটোসিস যে ফেগু আছে, ফেগু বললে সেটা হচ্ছে কঠিন। তাহলে ফেগোসাইটোসিস কণিকার মধ্যে কোনটি সঠিক, কঠিন পদার্থ, এই যে শক্ত পদার্থ গ্রহণ করে। তাহলে এটা কি করে, শক্ত পদার্থ গ্রহণ করে, সেটা কিন্তু সুন্দর মতো আমরা ব্যাখ্যা দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি। তাহলে কি ফেগোসাইটোসিস কণিকার মধ্যে কোনটি সঠিক, সেটা হচ্ছে কি এটি শক্ত পদার্থ কি করে গ্রহণ করে থাকে। এরপর যদি আমরা যাই দেখো, এর মাধ্যমে হচ্ছে এটা ছিল হচ্ছে আমাদের রিসেন্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এটা আমরা সলভ করলাম, দেখলো তোমরা কিভাবে মিথ্যা বললে ভুল হবে, কোনটি সঠিক কোনটি সঠিক নয়, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমার বিবিতে প্রশ্নে আসে এবং খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন মেনটেন করা হয়, এবং একটু কমন সেন্স তারা চায় যে তুমি জিনিসগুলো বুঝতে পারতেছো কিনা প্রশ্ন করার ক্ষেত্রে, তারা তোমার যে কমন সেন্স সেটাকে কাজে লাগানোর চেষ্টা করে। আমরা এর পরবর্তী আরেকটা প্রশ্ন আমরা সলভ করি, সেটা দেখো। এরপর দেখো বহু নিউক্লিয়াস বিশিষ্ট, তার একটা প্রশ্ন হচ্ছে কি বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষের গঠনকে কি বলে। তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট আমরা নিউক্লিয়াস বিহীন নিউক্লিয়াস বিশিষ্ট কোষ সম্বন্ধে জানি, যখন সেটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট হবে তখন সেটাকে আমরা কি বলি, সমস্যাকে বলা হয় কি সিনোসাইটিস অথবা সিনোসাইটিক, সিনোসাইটিক। তাহলে কি বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষের গঠনকে কি বলা হয়, সিনোসাইটিক কোষ, সিনোসাইটিক কোষ। তাহলে সিনোসাইটটা কিসের সাথে জড়িত, বহু নিউক্লিয়াসের সাথে জড়িত। ঠিক আছে, এরপর প্রশ্ন যদি আমরা যাই দেখি, দেখো সাধারণত এই যে এখানে কিন্তু ব্যাখ্যা দিয়ে সুন্দর মতো পিনোজুম কি, ডিপ্লোজুম কি, ফ্রাগমোপ্লাস্ট কি, সবকিছু কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপরে দেখো সাধারণত কোষ প্রাচীরে কত পার্সেন্ট হেমিসেলুলোজ থাকে, কোষ প্রাচীরে কত পার্সেন্ট হেমিসেলুলোজ থাকে। তাহলে দেখো আমাদের সেলুলোজ সম্পর্কে জানি, কোষ প্রাচীরে সেলুলোজ থাকে তোমার, এই যে কোষ প্রাচীরে সেলুলোজ থাকে 40%, 40% কি থাকে সেলুলোজ থাকে। কিন্তু এখানে প্রশ্ন করছে কি, তাহলে দেখো অন্যান্য জায়গায় প্রশ্ন যদি হয়তো কোষ প্রাচীরের প্রধান উপাদান কি সেলুলোজ, সেলুলোজ কত পার্সেন্ট থাকে 40%, কিন্তু এখানে প্রশ্নটা করছে কি দেখো কত পার্সেন্ট হেমিসেলুলোজ থাকে। ঠিক আছে, ওনারা একটু ক্রাইটেরিয়া ভিন্ন করে প্রশ্নটা করে। তাহলে হেমিসেলুলোজ কত পার্সেন্ট থাকে আমাদের 20%, তাহলে আনসারটা কি অপশন বি। এরপর দেখো পর প্রশ্ন যে আমরা দেখি নিচে করে সাইটোকঙ্কাল হিসেবে কাজ করে, তাহলে সাইটোকঙ্কাল বলা হয় কাকে, সাইটোকঙ্কাল বলা হয় আমাদের কি, সাইটোকঙ্কাল মানে কি কোষীয় কঙ্কাল, সাইটোকঙ্কাল মানে কি কোষীয় কঙ্কাল। তাহলে কোষীয় কঙ্কাল বলা হয় কাকে, যে আমরা যদি এটা লিখি সাইটোস্কেলিটন অথবা কোষীয় কঙ্কাল, কোষীয় কঙ্কাল, কোষীয় কঙ্কাল, সাইটোস্কেলিটন অথবা সাইটোকঙ্কাল অথবা কোষীয় কঙ্কাল। তাহলে দেখো তিনটা শব্দ, একটা হচ্ছে ইংলিশ সাইটোস্কেলিটন, আবার বাংলা ইংলিশ একসাথে মিক্স করা সাইটোকঙ্কাল, আবার যদি ফুল বাংলা করো তুমি কোষীয় কঙ্কাল। তাহলে দেখো এইভাবে কিন্তু প্রশ্নগুলো তারা করে থাকে। তাহলে কোনটি সাইটোকঙ্কাল অথবা কোষীয় কঙ্কাল হিসেবে কাজ করে, আনসারটা কি মাইক্রোটিউবিউলস, মাইক্রোটিউবিউলস। ঠিক আছে, আবার সাইটোকঙ্কালটা হচ্ছে তোমার তিন ধরনের থাকে, একটা হচ্ছে মাইক্রোটিউবিউলস, একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, একটা হচ্ছে তোমার কি অ্যাক্টিন ফিলামেন্ট। ঠিক আছে, এবার হচ্ছে আমরা খুব সুন্দর মতো কিন্তু ব্যাখ্যাগুলো গুছিয়ে দিয়েছি, তোমরা যাতে প্রশ্নের আনসার গুলো বুঝতে পারো এবং পরবর্তী প্রশ্ন কোন ধরনের আসতে পারে এবং ওই ধরনের ইনফো গুলো কিন্তু তোমাদের এই ব্যাখ্যাতে অ্যাড করা হয়েছে। সো আমরা যদি এর পরে যাই, দেখো এর পরিবর্তে প্রশ্ন হচ্ছে আমাদের
একটু সমস্যা হচ্ছে, আমরা একটু দেখি এর পরবর্তী প্রশ্নতে যদি আমরা যাই। আমাদের এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, এই যে দেখো, কোন নিচের কোনটি ঝিল্লিবিহীন। আচ্ছা একটু স্পিড হয়ে যাচ্ছে, আমরা একটু ব্যাক করি। আচ্ছা আমরা যদি এটা দেখি, দেখো এর পরবর্তী হচ্ছে, দেখো যে এনভেলপের গঠনগত একক, এনভেলপের গঠনগত একক আমরা অনেক ধরনের প্রশ্ন কিন্তু অ্যানালাইসিস করে দেখি। ফুসফুসের গঠন কি, তোমার বৃক্কের গঠন কি, ঠিক আছে, রেচনতন্ত্রের গঠন কি, অনেক ধরনের একক আছে। কিন্তু দেখো এই যে এনভেলপের গঠনগত একক খুবই ডিফারেন্ট একটা প্রশ্ন। কিন্তু এনভেলপ মানে কি, আমাদের যে প্লাজমা মেমব্রেন আছে, তাহলে এনভেলপের গঠনের একক কি বলা হয়, আনসারটা কি, পেপ্লোমিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি পেপ্লোমিয়ার। তাহলে যে ফুসফুসের গঠন অ্যালভিউলাস, বৃক্কের গঠন নেফ্রন, প্রোটিনের গঠন অ্যামিনো অ্যাসিড, আর এনভেলপের গঠন কি, পেপ্লোমিয়ার। ঠিক আছে, তাহলে দেখো প্রশ্নটা কিন্তু ডিফারেন্ট মনে হবে তোমার কাছে। তো এটা ওনারা হচ্ছে অনেক বেসিক থেকে, মানে যে জিনিসগুলো হচ্ছে অন্য জায়গায় হয় না, সেই ধরনের জিনিসগুলো কিন্তু ওনারা এখানে হাইলাইট করার চেষ্টা করে। তাহলে কি এনভেলপের গঠনগত একক কি, পেপ্লোমিয়ার। ঠিক আছে, এরপর যে দেখো এদিকে আছে, দেখো আমাদের কিছু প্রশ্ন কিন্তু হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে আসে, কিছু প্রশ্ন শর্ট সিলেবাসের বাইরে থেকে আসে। যেমন দেখো এই যে তোমাদের দানের অরাইজিনিন, ঠিক আছে, দানের অরাইজিনিন হচ্ছে কি, দানের অরাইজিন এটা কোন ধরনের প্রোটিন, দানের অরাইজিনিন এটা কোন ধরনের প্রোটিন, এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু, অর্থাৎ শর্ট সিলেবাসের বাইরে কিছু প্রশ্ন কিন্তু তারা শর্ট এখন কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা এরপরও দেখো এই যে কিছু বেসিক থেকেও প্রশ্ন তারা দিয়ে থাকে। এই যে মনে করো এই যে ব্যাকটেরিয়া সর্বোচ্চ কত তাপমাত্রায় বাঁচতে পারে, তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে তোমার সর্বোচ্চ কত তাপমাত্রায় বাঁচতে পারে, তাহলে আনসারটা হচ্ছে কি, তোমার -17.17 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার কি, দেখো মিশ্র কোষ বিভাজন, ক্রোমোজোমের বিভাজন ঘটে, ক্রোমোজোমের বিভাজন কতবার ঘটে, তাহলে কি নিউক্লিয়াস 2বার আর ক্রোমোজোম হচ্ছে কি 1বার। এরপর দেখো নিচের কোনটি পেপেরিং স্পট ভাইরাস রোগ ছড়ায়, অর্থাৎ যে আমাদের কি ভাইরাস ঘটিত যে রোগ আছে, ডেঙ্গু ভাইরাস, ঠিক আছে, ডেঙ্গু রোগ। এরপর হচ্ছে আমাদের হেপাটাইটিস ভাইরাসের কারণে যে হেপাটাইটিস রোগ হয়, যকৃতের প্রদাহ জনিত রোগ। এরপর হচ্ছে কি, আমাদের এই যে পেপার রিং স্পট ভাইরাস, তাহলে পেপার রিং স্পট ভাইরাস ছড়ায় কে, যে পেপার রিং স্পট ভাইরাস, পেপার রিং স্পট ভাইরাস ছড়ায় হচ্ছে তোমার কিসের দ্বারা, এফিড দ্বারা। কি দ্বারা, এফিড দ্বারা, এফিড দ্বারা। এফিডের মধ্যে হচ্ছে তোমার কি আছে, দেখো এফিডের মধ্যে তোমার কি আছে, জাপ পোকা আছে, জাপ পোকা আছে, তারপর তোমার কি আছে, সাদা মাছি আছে, সাদা মাছি আছে। দেখো এগুলো কিন্তু হচ্ছে বাংলা নাম। তাহলে কি এফিড বলতে আমরা জাপ পোকাকে বুঝি, তারপর হচ্ছে সাদা মাছিকে বুঝি। এখন দেখো ওনারা কি করছেন, দেখো এই যে তোমার ইংলিশ নাম দিয়ে দিচ্ছে এখানে, দেখছো এই যে ইংলিশ নাম অ্যাপ্লাস গসিপি, আনসারটা কিন্তু কি, তাহলে দেখো বিউপির প্রশ্নটা হচ্ছে তোমাদের কি, তুমি যদি বিউপিতে ভালো করতে চাও সেটা হচ্ছে তোমার কি একটু ব্যতিক্রমধর্মী প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে। মনে করো এই যে দেখো প্যাপিং স্পট ভাইরাস রোগটা হচ্ছে তোমার এফিড দ্বারা। এফিড হচ্ছে দুই ধরনের, এটা হচ্ছে তোমার কি এই যে অ্যাপ্লাস গসিপি, যেটা জাপ পোকা সাদা মাছি হচ্ছে তোমার দুই ধরনের। এইগুলার ইংলিশ নামটাই হচ্ছে তোমার কি অ্যাপ্লাস গসিপি, অ্যাপ্লাস গসিপি। সো তুমি বুঝতে পারতেছো, প্রশ্নগুলো দেখে বুঝতে পারতেছো তোমার বিউপির প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড হয়, এবং বলতে পারো এমন ধরনের কিছু প্রশ্ন তোমাদের বিউতে রিসেন্ট ইয়ার আসতেছে যেগুলো হচ্ছে মানে আনকমন। সো সেজন্য তোমাকে প্রশ্নটা প্রিপারেশনটা ওইভাবে নিতে হবে, এবং ওই প্রিপারেশনটা সহজ করার জন্য কিন্তু বায়াদের পক্ষ থেকে তোমার জন্য বিউপি বুস্টার সাজেশনটা রেডি করা হয়েছে। সো তোমরা এই সাজেশনটা কালেক্ট করে অথবা এই প্রশ্নের যে ক্রাইটেরিয়া সেটা যদি বুঝতে পারো, তাহলে দেখবা তোমার জন্য ভর্তি পরীক্ষার চান্স পাওয়াটা, বিউপিতে একটা সিট দখল করাটা কিন্তু সহজ হয়ে যাবে। সো আজকে আমরা এখানে শেষ করছি। সো তোমরা বিউপির যে প্রিপারেশন এবং সাজেশন যাই বলতে পারো, ভাইয়া যতটুকু বুঝিয়েছে এবং কোন কোন ক্রাইটেরিয়া মেনটেন করে পরীক্ষা তুমি আনসারটা করবা সেটা কিন্তু ভাইয়া বলে দেওয়ার চেষ্টা করছি। তোমরা ওইগুলো মাথায় রেখে কিন্তু পরীক্ষা আনসারটা করবা। সো আজকে এতটুকুই থাক, তোমরা জিনিসগুলা যা যা বলা হয়েছে একটু মাথায় রাখবা, মাথায় রেখে ওগুলোকে পরীক্ষা ইমপ্লিমেন্ট করে কিন্তু তোমার নিজের সে সফলতা অর্জন করবা। সো এতটুকুই আজকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।